আমাদের নিউটনস ল করতে হবে। নিউটনস ল ছোটবেলায় নিউটনের সূত্র আমরা পড়েছি, সবাই পড়েছি নিউটনের সূত্র। বেসিক্যালি নিউটন প্রচুর জায়গায় সূত্র দিয়েছিল, এমন একটা মানুষ যে বেশি জায়গায় সূত্র দিতে পছন্দ করে। যেমন সেই বন্ধু যে ফেসবুকে সব জায়গায় নাক গলাতে চায়। সবারই ফেসবুক অ্যাকাউন্ট আছে আশা করছি, মানে 80% তো আছেই, মাধ্যমিক দেওয়া হয়ে গেলে অফিসিয়ালি ফেসবুক অ্যাকাউন্ট করা হয়, নেই দুঃখিত। তো ব্যাপারটা হলো কি, আমাদের যাদের যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে বর্তমানে দেখেছি বিভিন্ন যা কারেন্ট টপিক হয় আমরা তাতেই এক্সপার্ট হয়ে যাই। তো নিউটনও তখনকার দিনে তাই ছিল, কিন্তু দুঃখ ফেসবুকটা ছিল না, ছিল ওনার কাছে সায়েন্স। তো সায়েন্স থাকার জন্য এমন কোনো ফিল্ড নেই যেখানে নিউটন নিজের নাক গলায়নি। কিছু তো ভদ্রতা দেখাতে পারতো না, মানে এত নাক গলাতে কে বলেছিল? পড়তে হচ্ছে আমাদেরকে। তা পড়তে কি হবে, ফার্স্টে আমাদের গতির তত্ত্ব পড়বো, মানে গতীয় সূত্রগুলো পড়বো। মানে নিউটন বেসিক্যালি কোনো অবজেক্টের মোশন নিয়ে কি বলেছিল সেটা আমাদের আজকে পড়তে হবে। আরও অনেক জায়গায় আছে, গ্র্যাভিটেশনে গিয়েও নিউটন পড়তে হবে, কিন্তু আজকে পড়তে হবে যে কোনো অবজেক্টের মোশন নিয়ে কি বলেছিল। তার জন্য 3টে ল দিয়ে দিয়েছিল, যে একটা হচ্ছে ফার্স্ট ল, একটা হচ্ছে সেকেন্ড ল দিয়েছিল, আর সবার পছন্দের কোনটা? থার্ড। কারণ কি এটা আসলে সবচেয়ে সোজা না, বাকিগুলো তো মনে রাখতে একটা মনে রাখতেই হয় না, এমনিই হয়ে যায়। তো ফার্স্ট ল কি বলেছিল বলা হোক? সরলরেখায় চলবে। হ্যাঁ, বেসিক্যালি বলেছিল লকডাউন পিরিয়ডে সকালে পড়া না থাকলে মা যদি না তোলে তাহলে যতক্ষণ ইচ্ছে আমি ততক্ষণ ঘুমাবো, আর রাত্রেবেলা আমার যখন ইচ্ছা তখন আমি ঘুমাবো। বেসিক্যালি কি বলেছিল, যদি মা না ডাকে তাহলে আমরা যতক্ষণ ইচ্ছে ততক্ষণ ঘুমাতে পারবো। তো এখানেও একই ব্যাপার, নিউটনও মাকেই এত ভালোবাসতো যে মাকে দিয়ে সূত্র বানিয়ে দিয়েছিল। ঠিক আছে, আলাদা কিছু করেন। ভালো করে বুঝতে হবে যে কোনো স্থির বস্তু যে স্থির রয়েছে তার গতিবেগ কত? 0 রয়েছে, তাহলে তার গতিবেগ ভেলোসিটি হচ্ছে স্থির বস্তুর ক্ষেত্রে 0। কিন্তু কোনো যদি গতিশীল বস্তু হয় তার তো একটা নির্দিষ্ট গতিবেগ থাকবে না, সেক্ষেত্রে v নট ইকুয়াল টু 0 বাট v ইজ কনস্ট্যান্ট, মানে সেটা একটা কনস্ট্যান্ট হবে, মানে ধ্রুবক রাশি, সে পরিবর্তন হতে পারবে না। আজকে কোনো বস্তু গতিশীল রয়েছে সে সারা জীবন গতিশীল থাকবে, এবং কন্ডিশন কি আছে, যে গতিবেগে প্রথম থেকে গতিশীল ছিল সেটাতেই পরেও গতিশীল হবে, এমন না যে গতিবেগ চেঞ্জ করবে। কেন চেঞ্জ করতে পারছে না এদিকে ভালো করে দেখা হয়। যে বললাম না মাকে এত ভালোবাসে, তাই এফ ইকুয়াল টু কি এম এ, মা বলে এ মানে কি ত্বরণ। যদি বাইরে থেকে বল 0 হয়, যদি এফ যদি 0 হয়, কোনো বস্তুর কি এম 0 হতে পারে? ভর তো 0 হতে পারে না, তাহলে বস্তুর অস্তিত্বই থাকবে না, তাহলে এ 0। আর আমরা আগের চ্যাপ্টারে শিখেছি কি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। কোনো বস্তু যদি এ 0 হয় এন্ড যদি ইউ 0 হয়, প্রাথমিক গতিবেগ 0, তাহলে ভি ইকুয়াল টু কত? 0, যেটা স্থির বস্তু। টাইমে তুমি যা ইচ্ছা করে নাও না কেন, টাইমকে যত ইচ্ছা মাল্টিপ্লাই করো, 1 2 3 4 5 6 1 কোটি 2 কোটি যা ইচ্ছা মাল্টিপ্লাই করো, সারা জীবন ভি 0 থাকবে, বিকজ তার ইউ 0, ইনিশিয়াল ভেলোসিটি 0, এবং তার উপর অ্যাক্সেলারেশন 0। অ্যাক্সেলারেশন কেন 0 আসছে? কারণ বলছে ফোর্স 0 হচ্ছে। আর সেকেন্ড, এটা হচ্ছে 1 নম্বর কেস। আর 2 নম্বর কেসে যদি অ্যাক্সেলারেশন 0 হয় কিন্তু ইউ একটা থেকে যায়, মানে ইউ থেকে যায়, ইউ নট ইকুয়াল টু 0, তাহলে ভি ইকুয়াল টু ইউ, সে টাইম তোমার যা ইচ্ছা হোক না কেন, টাইম আমার যা ইচ্ছা হোক না কেন, সারা জীবন ভি ইকুয়াল টু ইউ থেকে যাবে, মানে কোনো পরিবর্তন আসছে না। তো বাইরে থেকে কি প্রয়োগ করা যাবে না? মাকে প্রয়োগ করা যাবে না। এটাই হচ্ছে কথা, যে বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির, গতিশীল বস্তু চিরকাল সরল রেখায় গতিশীল থাকবে। বা আরো ভালো ল্যাঙ্গুয়েজ, প্রযুক্ত বাহ্যিক বল, প্রযুক্ত নিট বাহ্যিক বল বা লব্ধি বাহ্যিক বল যদি 0 হয়, বেসিক্যালি বল প্রয়োগ হতেই পারে। প্রথমে আমরা যে ভাবি কি বল প্রয়োগ করা যাবে না, বাট বেসিক্যালি বল প্রয়োগ হতেই পারে। কিরকম জিনিস, আজকে এই একটা অবজেক্ট রয়েছে, একে আমি এদিকে যদি টান দিই তাহলে এদিকে চলে আসবে, এদিকে টান দিলে ওদিকে চলে আসবে, দুদিকে টান দিয়েছি, বল প্রয়োগ করেছি, যাচ্ছে কোনো জায়গায়? যাচ্ছে না। কারণ কি, সমান কিন্তু বিপরীতমুখী বল প্রয়োগ করা হচ্ছে, তো সারা জীবন স্থিরই থেকে যাবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ল, যেটা বলা হয়েছে লকডাউনে যতক্ষণ ইচ্ছে ঘুমাবো তো ঘুমাবো, কে বারণ করবে? কারণ মা তো হচ্ছে না, মা হচ্ছে হলো ফোর্স। এবার যদি মা প্রযুক্ত হয় তাহলে কি হবে? মা যদি এবার অ্যাক্ট করে, মা বললো যে না 7টার সময় উঠতে হবে, পড়াশোনা করতে হবে, লকডাউন হয়েছে তো কি হয়েছে, পড়াশোনা তো লকডাউন নেই, ভাগ্য খারাপ, মানে তখন কি হবে? তার মানে কি বাহ্যিক বল প্রযুক্ত হবে। বাহ্যিক বল প্রযুক্ত হলে কি হবে? আজকে দেখা যাক, যদি বাহ্যিক বল প্রযুক্ত হয়, এটা মুছে দিচ্ছি, হ্যাঁ, মানে কেউ টুকলেও এমনি ডাইরেক্ট টুকে নিতে হবে, হ্যাঁ, টুকে নিয়ে তারপরে যা ইচ্ছা কোশ্চেন জিজ্ঞেস করা হবে, একটা টাইমে বন্ধ করে দেবো ওখানে। যদি বাহ্যিক বল প্রযুক্ত হয় তাহলে বস্তুটার মধ্যে কি ত্বরণের সৃষ্টি হবে, কারণ কি এফ ইজিক্যাল টু এম এ, তাহলে ত্বরণ কখনোই 0 হতে পারবে না যদি বাহ্যিক বল প্রযুক্ত হয়। ত্বরণ যদি 0 না হয় তাহলে বস্তুর গতিবেগের পরিবর্তন আসা সম্ভব, মানে গতিবেগটা প্রাথমিক যা গতিবেগ ছিল সেটা পরিবর্তিত হবে, হয় সেটা কমবে নয় বাড়বে, যা ইচ্ছা হবে, বাট সেটা পরিবর্তন ঘটবে। তা বলে গেল যে বাহ্যিক বল যদি প্রযুক্ত হয় মানে হচ্ছে এফ ইজ প্রপোর্শনাল টু পি। পি কি? পি
কি হচ্ছে ভরবেগ। ভরবেগ কাকে বলে? ভর ইন্টু বেগকে বলে, সিম্পল জিনিস, নামেই এসছে ভর ইন্টু বেগ। তাহলে কি বলছে, বল যতটা প্রযুক্ত হবে ভরবেগের পরিবর্তনও ততটা হবে, এবং বল যেদিকে প্রযুক্ত হবে ভরবেগের পরিবর্তন সেই দিকেই হবে। মানে অ্যামাউন্ট অফ চেঞ্জ, মানে ভরবেগের পরিবর্তনটা বেশি হবে কি কম হবে সেটা হচ্ছে বলের উপর, এবং কোন দিকে হবে সেটাও বল ডিফাইন করে। কিরকম ভাবে, আজ যদি আমি ডাইরেক্ট ধরে নিই এফ ইজিক্যাল টু কে ইন্টু একটা কনস্ট্যান্ট নিলাম ইন্টু এম, এফ কে যদি বাড়াতে লাগি তাহলে ভি বাড়তে আরম্ভ করবে, তাই না? এফ কে বাড়াতে লাগলে ভি বাড়বে এবং ভরবেগও তুলনামূলক বাড়বে, কারণ কে একটা ধ্রুবক আর এম হচ্ছে বস্তুর ভর। এবার সেই কারণে বলছি, যদি আজকে আমাকে ঘুমাচ্ছিলাম, আমি 7টা অবধি ঘুমাচ্ছিলাম, বাড়িতে এসে মা এসে ডাকছে, এসে যদি বলে পড়াশোনা করতে তাহলে পড়াশোনা করতে হবে, যদি বলে না বাজার যেতে তাহলে বাজার যেতে হবে, যদি বলে টিভি দেখতে বা মোবাইল ঘাঁটতে, বা হঠাৎ করে বললো দেবার করে মা বললো না পাবজি খেল, মানে এটা একটা স্বপ্ন, মানে হতেই পারে স্বপ্নে সবার অনেক কিছু ভাবতে পারে, তো বেসিক্যালি এরকম স্বপ্ন হবে না সত্যি, বাট যা বলবে তাই করতে হবে। তেমনি ভালো করে বোঝা যাক, আজকে একটা বস্তু এখানে ছিল, আমি যদি বস্তুটাকে এদিকে বল প্রয়োগ করি তাহলে কোন দিকে যাবে? ওদিকে চলে যাবে। আমি বস্তুটাকে এদিকে বল প্রয়োগ করলে সামনে আসবে, যেই দিকে বল প্রয়োগ করবো সেই দিকেই বস্তুটার গতিবেগ হবে। গতিবেগ হওয়া মানে গতিবেগ কিন্তু ভরকে যদি গুণ করে দিই তাহলে ভরবেগ হবে, তাই তো? আর ভরের তো কোনো নির্দিষ্ট দিক নেই, গতিবেগ একটা ভেক্টর কোয়ান্টিটি, গতিবেগের দিক আছে, বলেরও দিক আছে, তাহলে আমি যেদিকে প্রযুক্ত করব বেগের যদি সেদিকে পরিবর্তন হয় তাহলে বলবো কি ভরবেগও সেদিকে পরিবর্তন হচ্ছে। আর অ্যামাউন্টটা যে এমভির যে গুণটা, ভি যত বাড়বে এমভির গুণফল তত বাড়বে। তো এমভির গুণফল কার জন্য বাড়ছে? এফ এর জন্যই বাড়ছে, তার জন্যই প্রপোর্শনাল টু চিহ্ন দেওয়া আছে। এটা হচ্ছে সেকেন্ড ল বলে গেছিল, ঠিক আছে? থার্ড ল কি বলেছিল, যদি এখন আমাদের অপর্ণা যদি দিদি এসে যদি ওকে ডাক দেয় সকাল 7টার সময় বা সকাল 6টার সময় ডাকছে যে বোন ওঠ, কি করবে অ্যান্সার? বা সবার যাদের যাদের বাড়িতে বোন বা ভাই রয়েছে, ছোটোখাটো ভাই রয়েছে, বা বাড়িতে কোনো কাজিনস ঘুরতে এসেছে ছোটো ভাই, তারা ভোর 5টার সময় এসে ডাকছে, বেসিক্যালি ঘটবে ডাকে। যদি গার্জেন এসে ডাকে তাহলে উঠে যাবো, কিন্তু যদি কোনো ছোট ব্যক্তি এসে ডেকেছে তার দুঃখ আছে জীবন, মানে সে যেরকম কোর্সে ডাকবে তার উপর সেম কাউন্ট কোর্সই প্রয়োগ করা হবে। সে যদি ভদ্রভাবে ডাকে দিদি ওঠ বা দাদা ওঠ তাহলে ঠিক আছে, কোনো পাত্তাও দেবো না। কিন্তু যদি এরকম ঝাঁকানি দিয়েছে বা তুলে দিয়েছে তাহলে উঠে ওখানে একটা টিভি শো চলে আসবে। তো বেসিক্যালি প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, যদি ক্রিয়া করা হয় তাহলে প্রতিক্রিয়া পেতেই হবে, ঠিক আছে? বাস্তব লাইফে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই, যে ছোটো হতে হবে বয়সে, বড় হয়ে গেলে তখন প্রতিক্রিয়া দেওয়ার ক্ষমতা থাকবে না, যে বাস্তব ব্যাপার যে ক্রিয়া প্রতিক্রিয়া সমান হবে। এটা থার্ড ল বলছে, তার জন্য এটা পছন্দের ল হয়তো। যে ব্যাপারটা হচ্ছে কোনো বস্তুর উপর যদি ফোর্স আমার F1 ফোর্স অ্যাপ্লাই করা হয় তাহলে বস্তুর আরেকটা ফোর্স অ্যাপ্লাই করবে যেটা F2, সেটা হচ্ছে -2, সমান কিন্তু বিপরীতমুখী। মাইনাস মানে হচ্ছে দিককে বোঝাচ্ছে, কারণ আমরা যখন ভেক্টর করেছিলাম বলেছিলাম যে ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, তো ভেক্টর কোয়ান্টিটির জন্য মান কোনোদিনও নেগেটিভ হতে পারে না। -10 নিউটন মানেটা কি? মাইনাস আবার কি জিনিস? 10 নিউটন তো 10 নিউটন, দিকটা, ব্যাপারটা হলো দিকটা, দিকের পরিবর্তন ঘটে যাবে, তার জন্যই বলা হচ্ছে মাইনাস। তাহলে এই F1 যদি 10 নিউটন হয়, যদি বলা হয় উত্তর থেকে পূর্ব দিকে দিয়েছে তাহলে কি উত্তর থেকে পূর্ব দিকে দেবে না, পূর্ব থেকে পশ্চিম দিকে দেবে। পূর্ব থেকে পশ্চিমে দিলে এটা বলে পশ্চিম থেকে পূর্বে দিয়েছে, এই হচ্ছে ব্যাপার। এই নিউটন 3টে ল বলে গেছিল। এবার ফার্স্ট ল থেকে আমরা কি কি পাচ্ছি, যেটা ছোটবেলায় ক্লাস 9 এর জিনিস পড়তাম। ফার্স্ট ল থেকে কি পাচ্ছি? মানুষের অবস্থা, ঘুমন্ত অবস্থা, জীবন্ত অবস্থা। তেমনি বস্তুর স্থিতিশীল অবস্থা বা গতিশীল অবস্থা, এই দুটোকে একসঙ্গে বলে জাড্য, ইনার্শিয়া বলে। কি হচ্ছে ইনার্শিয়া? দুটো, একটা হচ্ছে স্থির থাকার জন্য যে স্বভাবটা পাচ্ছে তাকে বলে স্থিতিজাড্য, মানে বস্তুটা স্থির রয়েছে। আর যদি গতিশীল থাকে তাহলে তার জন্য গতিজাড্য, কারণ বস্তু দুটোই থাকতে পারে, হয় স্থির থাকতে পারে না হলে গতিশীল হতে পারে। স্থিতিজাড্য গতিজাড্যের আমাদের রিডিং করতে হয়, বেসিক্যালি একটা করে উদাহরণ করতে হয়। উদাহরণটা এমন উদাহরণ যে প্রচুর উদাহরণ আছে, তার মধ্যে সবার পছন্দের উদাহরণ কি? বাসের মধ্যে আমি বসে আছি বা দাঁড়িয়ে আছি, মানে আমার তো সিট পাইনি না, ছেলে মানুষ তো সিট দেননি, তো বেসিক্যালি আমি বাসের মধ্যে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে বাসটা চলতে শুরু করেছে, আমার কি হবে? না, বাস যদি চলতে শুরু করে পিছিয়ে যাবে। কারণ কি ভালো করে বোঝাও, আজকে আমার যে বডিটা আছে পুরোটা স্থির রয়েছে, এবার বাসের সংলগ্ন আমার পাটা রয়েছে, আপার পাটটাও রয়েছে, বাট পাটা সবচেয়ে কাছে রয়েছে, তার জন্য পা তো গতিশীল হয়ে যাবে, কিন্তু আমার বডির উপরে পাটটা কিন্তু অত তাড়াতাড়ি গতিশীল হতে পারবে না। বলে আগের পজিশন হোল্ড করার জন্য কি হবে? পিছনে চলে আসবে। তো পিছনে যদি চলে আসে তাহলে কি হবে? পিছনের দিকে সরে যেতে পারি। আর গতিজাড্য মানে কি? বাসটা চলছিল হঠাৎ করে ব্রেক করছিল, এটা সবাই দেখেছে, টিভি থেকে শুরু করে বাস্তবে সবাই দেখেছে। তো গতিজাড্যের জন্য কি হয়, যে বাস যদি হঠাৎ করে চলতে শুরু করে, হঠাৎ করে ব্রেক মারলো, লোয়ার পার্টটা স্থির হয়ে গেছে বাট আপার পার্টটা গতিশীল থাকার জন্য সামনের দিকে এগিয়ে গেলাম, এটা হচ্ছে গতিজাড্য আর স্থিতিজাড্য। আর কি পাওয়া যাবে? সেটা হচ্ছে বলের ধারণা, কারণ আগেই বলেছি বল প্রয়োগ করা যাবে না। তো বলের ধারণাটা বেশি কিছু নেই আমাদের, বেসিক্যালি বলা হচ্ছে F ইকুয়াল টু কি এম এ, এটা রয়েছে, মানে ত্বরণ নিয়ে কথা বলা হচ্ছে মেইনলি। তো এখান থেকে বের করতে হয় F এর একক কি হবে? 1 নিউটন ইকুয়াল টু কত হবে?
1 মিটার ইন্টু 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কোন কিসে হবে? এসআই ইউনিট হবে। আর সিজিএসে কত হবে? 1 ডাইন ইকুয়াল টু 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এই জিনিসটা আমরা জানি। এবার বলছে ছোটবেলাকার কথা যে নিউটন আর ডাইনের মধ্যে সম্পর্কটা বের করো। কিছুই না, 1 কেজি ইকুয়াল টু 1000 গ্রাম মানে 10 টু দি পাওয়ার 3 গ্রাম। 1 মিটার ইকুয়াল টু 10 স্কোয়ার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 5 গ্রাম ইনটু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটাকে লিখতে হবে 10 টু দি পাওয়ার 5 ডাইন, আর হচ্ছে 1 মিটার। হচ্ছে সম্পর্ক, ঠিক আছে? এসআই আর সিজিএস এর মধ্যে সম্পর্ক। এই জিনিসটা কখন সবচেয়ে বেশি ভাইটাল হবে? যখন ডাস্টার আছে তো ওখানে, ডাস্টার আছে না, ঠিক আছে। এটা কখন লাগবে? কিছু ম্যাথ করতে, কারণ ফিজিক্সের মেন জিনিস হলো যতই বুঝি ইউনিট বুঝি না, এটাই হচ্ছে মুশকিল। ইউনিট যদি না বোঝে, যখন অনুসরণই করা হবে না প্রবলেম সেটে 1 বিশেষ করে 2 তে যখন যাওয়া হবে, বিশেষ করে রাইটারদের একটা বেসিক প্রবলেম আছে। প্রবলেমটা কি? প্রবলেম সেট 2 3 এগুলো থাকে তত টাফ হয়। টাফের চেয়ে বড় কথা ওদের মেন প্রবলেম হচ্ছে কোনো বস্তুর ভর কিসে দেবে? দেবে হচ্ছে গ্রামে। ভালো কথা, গ্রামে দিয়েছেন, ঠিক আছে। বল কিসে প্রয়োগ করবে? নিউটনে বল প্রয়োগ করবে। টাইম দেবেন, ধরে আওয়ারে দিয়ে দিলাম টাইম, বলে ওদের সমস্ত যত ইউনিট হয় সব কিছু একটার মধ্যেই পুট করতে হবে। তো যদি পুট করতে হয়, আমি যদি ইউনিট কনভার্সন না বুঝি, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে ভুল করে আসতে হবে অঙ্ক, কারণ ডেটা তো আমার কাছে থাকবে কিন্তু ভুল করতে হবে। এই হচ্ছে ইউনিটের ব্যাপারটা, যে 1 নিউটন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। কিন্তু এই বল নিয়ে দুটো জিনিস বলা হয়েছে। একটা হচ্ছে, এটা মুছে দিচ্ছি, হ্যাঁ, বলের ঘাত, হ্যাঁ, আর এটা হচ্ছে ঘাত বল। বলের ঘাত আর ঘাত বল। একটা উচ্চ মানের বল যদি খুব অল্প সময় ধরে ক্রিয়া করে ওটা বলের ঘাত, আর ঘাত বল মানে হচ্ছে না, উল্টোটা হয়ে গেছে। বলের ঘাত হচ্ছে আজকে যদি কোনো বস্তুকে দেখা গেল এই বস্তুটা রয়েছে, এই বস্তুর উপর বল প্রয়োগ করেছে, তাহলে চলেই যাচ্ছে, খুব ভালো জিনিস। তাহলে একটা নির্দিষ্ট মানের বল একটা নির্দিষ্ট টাইম ধরে প্রয়োগ হবে, মানে F * T দেখাচ্ছে। দেখতে পাচ্ছ তুমি এখানে চলে আসো, নিজের মধ্যে কথা বলবো না, তাহলে মাছটা তুলতে হবে, ঠিক আছে? কারণ আমি এখানে দাঁড়িয়ে দেখতে পাবো। F * T মানে হচ্ছে বলটা নির্দিষ্ট থাকবে আর টাইমটাও নির্দিষ্ট থাকবে। এমন না যে টাইম খুব স্মল হবে, বলটা স্মল হবে, এরকম কোনো ব্যাপার নেই। বাট এটা হচ্ছে F, এটা অনেকটা বড় থাকবে, মানে F এর আমি অ্যারো দিয়ে বলছি প্রচুর বড়, হাই মানের বল। কিরকম জিনিস? আজকে বলা হচ্ছে কোনো বস্তুকে যদি হালকা করে ঠেলতে হয়, কোনো কিছুকে ঠেলতে হয় এবং অনেকক্ষণ ধরে ঠেলতে হয়, সেটা হচ্ছে বলের ঘাতে চলে যাবে। কিন্তু ক্রিকেট খেলা বা ফুটবল খেলা বা হঠাৎ করে কোনো জায়গায় পেরেক পোতা, সেখানে কি করছে? যে ফুটবলে যখন কিক করা হচ্ছে তখন বলের সঙ্গে পায়ের সঙ্গে খুবই কম টাইমের জন্য হচ্ছে, মানে হয়তো মিলি সেকেন্ড এককে হচ্ছে, এতটাই কম টাইমে, কিন্তু পাওয়ারটা যথেষ্ট বেশি দিচ্ছি, মানে ফোর্সটা আমি যথেষ্ট বেশি প্রয়োগ করছি। তার জন্য বলছি যদি বৃহৎ মানের বল অল্প সময় ধরে কোনো বস্তুতে প্রযুক্ত হয়, তাহলে তাকে ঘাত বল বলা হচ্ছে, ঠিক আছে? পেরেক পোতার সময় হাতুড়ি দিয়ে একটা জোরে বাড়ি মারলে কি এরকম হবে? জীবনে পেরেক করবে, হ্যাঁ, এমন জোরে বাড়ি মারবে, হাত থাকলে হয় হাত আঙুল ফাটিয়ে দেবে, না হলে তো পেরেকটা পুরোটাই ঢুকিয়ে দেবে, এরকম ব্যাপার। মানে কি, আমরা বৃহৎ মানের বল খুবই অল্প টাইম ধরে প্রয়োগ করে থাকি, সেটা হচ্ছে ঘাত বল। এবার এদের মধ্যে সবচেয়ে বেশি তার ডিফারেন্সটাই বেশি দেয়। ডাইরেক্ট ডেফিনেশন দিতে পারে, ডেফিনেশন কম আসে। ডিফারেন্সের মধ্যে কি বুঝতে হবে? এদের এটা কি হবে? নিউটন ইন্টু সেকেন্ডে আসবে, এটা নিউটনে আসবে, বা ডাইনও লিখতে পারতাম, ডাইন ইন্টু সেকেন্ড, ওটা শুধু ডাইনে লিখতাম। এককটা যেটা, মাত্রা কি আসবে? এটা ml টি টু দি পাওয়ার -1 আসবে, কারণ কি ফোর্সের মাত্রা ml টি টু দি পাওয়ার -2, একটা টাইমের মাত্রা দিয়ে গুণ করা মানে একটা পাওয়ারটা কমে যাবে। আর এখানে আসবে হচ্ছে ml টি টু দি পাওয়ার -2। একটা হচ্ছে ডেফিনেশন ওয়াইজ দিয়ে দেবো, কাকে বলে সেটা দিয়ে বলে দেবো। একটা হচ্ছে একক দেবো, একটা মাত্রা দেবো, 2 নম্বর দেবে, 3টে দিয়ে দেবো, হয়ে গেল। হ্যাঁ, আর তো সবাই তো পরীক্ষার সময় না পারলে সেটা বড় বড় করে লিখেই দিয়ে দেয়, দেখে মনে হয় এত বড় হয়ে গেছে, 2 নম্বর এমনি এমনি চলে আসবে। এই হচ্ছে ব্যাপার, শুধু কাটাকাটি না করলেই হলো, কাটাকাটি করতে নেই সব জায়গায়। এটা হচ্ছে বলের ঘাত আর ঘাত বলের মধ্যে। আর একটা যদি উদাহরণ দিয়ে দেওয়া হয় তাহলে আরো ভালো, উদাহরণ তো দেওয়া যেতেই পারে কোনো কিছুকে। তাহলে ঘাত বল আর বলের ঘাত হলো, আর যেটা বাকি আছে সেটা হচ্ছে থার্ড ল নিয়ে বাকি আছে। থার্ড লর কিছু উদাহরণ আছে না, ওটা মোমেন্টামে আসবে, মোমেন্টাম দেরি আছে।
ফ্যাবলার কিছু উদাহরণ আছে যে কোনো বস্তুকে আঘাত করলে সেটাও আমরা আঘাত পাই, বা আমরা হাঁটতে পারি কি করে সেটাও হচ্ছে ব্যাপার, বা ওই যে দেখায় যে বিশেষ করে থাকে যে রিস্কা, হ্যাঁ সবই একই। বা কোনো নৌকাতে মানে নৌকা যখন পাড়ে চলে আসে যখন সেটা আমরা যখন পাড়ে ওঠার চেষ্টা করি তখন কেউ দেখেনি হয়তো, কারণ সেরকমভাবে গ্রাম বাংলায় কারোরই থাকা হয়নি, বা যদি কলকাতায় যাওয়া হয় যে ফেরিগুলো আছে সেগুলো আমাদের ওজনে কোনো কিছু পরিবর্তন আসে না, সত্যি কথা বলতে। বাট নৌকা হলে কি হয়, আমরা যখন পা দিয়ে মানে পাড়ে উঠতে চাই নৌকাটা কিছুটা পিছনে সরে যায়, এটা হচ্ছে নৌকার কথা। এবার কেউ যদি বলে ফেরি তো সরছে না, তো ফেরি নিজস্ব এতটাই ওয়েট যে পৃথিবী ওকে যে বলে টেনে রেখে দিয়েছে না, আমার এই হরাইজন্টাল ফোর্স খুব একটা কোনো কাজে না, এটাই হচ্ছে বাস্তব। মানে আজকে অনেক ব্যাপার ঘটে যে ক্রিয়া প্রতিক্রিয়া সমান তো মেনে নিলাম, বাট কিছু ক্ষেত্রে আমি ফিলও করতে পারবো না যে সমান হচ্ছে, কিছু ক্ষেত্রে ফিল করতে পারবো না, কারণ এক একজন এক একটা রেজিস্টিভ পাওয়ার রয়েছে। আজকে আমি বাড়ি মারলাম আমার এখানে হাতে প্রচন্ড লাগলো, কেউ যদি বলে আমি বুলডোজার দিয়ে বাড়ি মারবো, বুলডোজারের কোথায় লেগেছে সেটা মাপার জন্য আবার একটা সেন্সার বসাতে হবে, আর বোঝা রাখতে ভেঙেই চলে যাবে। তো ওই একটা লিমিটেশন ভাবতে হবে আমাকে। সেটা যাই হোক, ঘাত বলার বলের ঘাত, কিন্তু আমাদের মেন ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে কপিকল জিনিসটা কি। কপিকল মানে পুলিশ সিস্টেম। পুলিশ সিস্টেম আমরা কারো যদি গ্রামের বাড়ি থাকে, গ্রামে আর সেই গ্রামের বাড়ি হলেও চলবে না, তার মধ্যে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকতে হবে, সেটা অন্তত 100 বছর আগেকার হতে হবে, মানে ঠাকুরদা থাকতে হবে সেখানে, তাহলে অন্তত একটা পাত কুয়ো পাওয়া যাবে। কুয়ো পাওয়া যায় না, আগাম মানে লাস্ট 30-40 বছরেও কুয়ো নেই, আর বুঝিয়ে দিয়েছে, বা কুয়োর দরকার নেই। আরও অনেক কিছু আছে, বিভিন্ন যে বড় বড় যে শপিং মলগুলো হয় বা যে বড় বড় দোকানগুলো হয় সেগুলো শাটারগুলো খোলে কি করে, শাটার সিস্টেম থাকে, সেগুলো খোলে কি করে কেউ দেখেছে? হ্যাঁ, বেসিক্যালি মানে এরা সকালবেলা ঘুম থেকে ওঠে এটা বোঝা যাচ্ছে, অথবা রাত্রেবেলা বাড়ি ফেরে, মানে দোকান খোলার আগেই দেখতে পাবে, নাহলে বাকিরা তো কেউ দেখতেই পায় না, শাটারটা খোলা অবস্থায় দেখে। একটা চেন থাকে, একটা চেন সিস্টেম থাকে, তা ওখানে কি করে চেনটা এরকমভাবে হয়, কয়েক জায়গায় চেনটা টানে, মানে ওটা পুলি হিসেবে কাজ করে, অথবা এরকমভাবে ঘোরায়, চেনটাকে যেভাবে রাখবে আধুনিকভাবে করলে এরকমভাবে ঘোরাতে হবে। মানে আমি যদি রোলিং করি, মানে যদি উপরে চেনটাকে টানি, তাহলে পুলি সিস্টেম হিসেবে কাজ করবে। পুলি কি করে কাজ করে আর পুলির ম্যাথ কি করে করবো সেটা আমাকে দেখতে হবে, বুঝে দিচ্ছে? আমরা এখন রিজিড পুলি দেখবো, মানে হচ্ছে যে পুলি দৃঢ়ভাবে আটকানো রয়েছে, এখানে কোনো একটা জায়গায় আটকানো আছে, ঠিক আছে, পুলিটাকে আটকানো আছে। এটা হচ্ছে স্মল এম ভর আছে, এটা হচ্ছে ক্যাপিটাল এম ভর আছে, ওয়্যার ইজ ক্যাপিটাল এম ইজ গ্রেটার দ্যান টু স্মল এম, ঠিক আছে। এবং এটা মুভ করতে পারে। আর যে কিছু কিছু কন্ডিশন যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে দড়িটা তার আটকানো আছে, সেই দড়ির কোনো নিজস্ব ওয়েট নেই, আদর্শ বাস্তবে পাওয়া যায় না। আর কি, এই দড়িটাকে টানলেও বড় হবে না, দড়িটা টানলে বড় হবে না, দড়িটা নিজস্ব কোনো ওয়েট নেই, সেই জন্য ভাবছি পরবর্তীকালে কিছু অঙ্কে থাকবে দড়ির অবশ্যই ওয়েট থাকবে, সেটা আমাদের কনসিডার করতে হবে, কিন্তু আমরা প্রথমে ফর্মুলা ডেভেলপ করবো দড়ির কোনো ওয়েট নেই, দড়ি আদর্শ সেই নেই। সাধারণত ধরে নিই, কারণ দড়ির যদি ওয়েট থাকে তাহলে আমাকে অনেক সময় কতটা ওয়েট এপাশে চলে আসছে সেটাও ম্যাটার করতে আরম্ভ করে দেবে। দড়ি দৈর্ঘ্য করতে আসবে না, কতটা দৈর্ঘ্য নিচে নেমে এসছে, সেন্টার অফ মাস চলে আসবে, অনেক কিছু চলে আসবে একসাথে, তার জন্য আমাদের প্রথমে ধরা হয় না, পরবর্তীকালে কিছু অঙ্কে দড়ির ওয়েট আছে, লোহার শিকল ইউজ করলে ওর নিজের ওয়েটও নিচে নেমে যাবে। তো বেসিক্যালি এই জিনিসটাকে প্রথমে আমি ধরে রেখেছিলাম, মানে হাত দিয়ে দুটো একই জায়গায় রয়েছে এরকম জায়গায় ধরে রেখেছি দুটো ওয়েটকে, তাহলে প্রথমে পুরো সিস্টেমটা স্থির রয়েছে, হঠাৎ করে আমি ছেড়ে দিলাম, তাহলে কি হবে, যে ভারী সে নিচের দিকে নেমে পড়বে, তাই হয়তো নাকি, ভারী জিনিস সে নিচে নামবে তো, নাকি আমি বলছি বলেই নামবে, ভারী জিনিস নিচে নেমে যাবে। তাহলে যদি নিচে নামে তাহলে একটা ত্বরণ নিয়ে নিচে নামবে, ক্যাপিটাল এমটা নিচে নামবে, কারণ ক্যাপিটাল এম ভারী, ধরে নিলাম এ ত্বরণ নিয়ে নামবে। না আপাতত না, যখন পুলিকে অন্য জায়গায় প্রবেশ করে দেবো তখন এর ভ্যালু যা ইচ্ছে বেরোক, আমার সেটা ম্যাটার নেই। হ্যাঁ, ওটা ম্যাটার করবে যখন আমরা রিলেটিভ কাজ করতে আরম্ভ করবো, মানে কে দেখবে তার উপর নির্ভর করতে আরম্ভ করবো। এখন আমি গুলিতেই রয়েছি বলে আমার ওটা না, যেমন এই রিলেটিভ মোশন যখন করা হয়, যখন বলা হয়েছিল যে অ্যাকচুয়ালি কে দেখছে তার উপর সমস্ত কিছু গতিবেগ চেঞ্জ হয়ে যাবে, তো আমরা এখন বেসিক ফর্মুলা আবিষ্কার করি, এরকম প্রচুর জিনিস আছে যে ব্যক্তিটা এর মধ্যে আছে, বাইরে রয়েছে, কোথায় আছে, তখন আবার চেঞ্জ হতে হবে, যেটা আমাদের নদী পারাপারের অঙ্ক, বৃষ্টির অঙ্কতে থাকে, ব্যক্তিরা যে দেখে সে আলাদা জায়গায় থাকে, ওটা চেঞ্জ হয়ে যায় তার জন্য। তাহলে আমার কি হচ্ছে, এ তরণে নিচে নামছে আর তাহলে এ তরণে উঠবে, কারণ কি, দড়ি তো টানলেও বড় হবে না, তাহলে ওকে ও যতটা দৈর্ঘ্য নামবে একে ততটা দৈর্ঘ্য উঠতে হবে, মানে বেসিক্যালি যদি 1 সেকেন্ডে 2 ফুট নেমে যায় তাহলে ওই 1 সেকেন্ডে 2 ফুটই উঠতে হবে, তাহলে ত্বরণটা তো সেমই রয়েছে না। এবার দড়ি যদি মানে টানলে বড় হয়ে যেত তাহলে অন্য কিছু হয়ে যেত,
এবার বলা হোক যে কোনো জিনিসকে আজকে যদি আমাকে যদি হাতে যদি বালতি ধরিয়ে দেওয়া হয়, আমি যদি বালতিটাকে তুলি, আমার কোথায় ব্যথা করবে? এখানে শোল্ডারে এখানে ব্যথা করবে, মানে যেখানে কানেক্ট করা আছে সেখানে ব্যথাটা করবে, মানে যে ফোর্সটা অ্যাপ্লাই হয়, একটা তো ডাউনওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেটা হচ্ছে যে ওয়েটটা ধরে আছে তার জন্য, মানে এর ডাউনওয়ার্ড ফোর্স কত? ক্যাপিটাল এমজি। এর ডাউনওয়ার্ড ফোর্স কত? স্মল এমজি, মানে ওজন যেটা অ্যাকচুয়ালি, ওজন তো সারা জীবন নিচের দিকেই কাজ করবে। এবার উপরের দিকে একটা টান কাজ করছে, কারণ কি এদের সংযোগটা কিন্তু উপরেই রয়েছে, উপরের দিকে একটা টান কাজ করছে। এবার এটা একটা করে নিচ্ছি, তারপরে আরো বলছি। যেহেতু বস্তুটা নিচে নেমে যাচ্ছে তার জন্য বস্তুটার ওজন বেশি, মানে হচ্ছে mg মাইনাস টি ইকুয়াল টু ma। কারণ নিচের দিকে একটা ফোর্স আছে, উপরের দিকে একটা ফোর্স আছে, ফোর্স দুটোর বিয়োগফলটা ইকুয়াল টু তো ফোর্স হতে হবে, মানে লব্ধি বল হতে হবে। নিচের দিকে একটা বল আছে, ঠিক তার উপরের দিকে একটা বল আছে, তাহলে বলছি বস্তুটার উপর মোট কত বল কাজ করছে। যেহেতু দুটো বল পরস্পর 180 ডিগ্রিতে আছে তার জন্য ডাইরেক্ট বিয়োগ হয়ে যাবে, তাহলে mg মাইনাস ক্যাপিটাল টি হচ্ছে লব্ধি বল। আবার নিউটন বলে গেছিল বলকে আবার কি হিসেবে লিখতে পারি? ma হিসেবে লিখতে পারি। তো মাস কার? ওই বস্তুটার মাস ইনটু অ্যাক্সেলারেশন এটা। এবার দেখো যদি a আমার 0 হতো, অ্যাক্সেলারেশন না থাকতো, মানে যখন বস্তুটাকে আমি ধরে রেখেছি তখন t আর mg সমান হতো। এটা যদি 0 হতো, অ্যাক্সেলারেশন না থাকতো, তার মানে উপরের দিকে যে পরিমাণ বল প্রয়োগ করে রয়েছে নিচের দিকেও ততটা ওজন রয়েছে। টানটা উপরের দিকে টেনশন কতটা কাজ করছে। যেমন আজকে কোন একটা বালতি আমি ধরে রেখেছি, বালতিটা না নিচে নামছে না উপরে উঠছে, তার মানে কি আজকে আমি যতটা বল সহ্য করছি, আমার এখানে যতটা বল লাগছে এখানে, ওই বালতিটার মানে জল সময় বালতিটার ওজনও ততটাই রয়েছে। এবার যদি কারোর যদি গায়ে প্রচুর জোর থাকে তো উপরে তুলতে আরম্ভ করে দেবে। হ্যাঁ, দুদিকে প্রথমে তো ফোর্স অ্যাপ্লাই হচ্ছিল যখন এখানে ধরে রেখেছিলাম, এবার তো আমি সরিয়ে দিয়েছি, ওগুলো প্ল্যাটফর্মটাকেই সরিয়ে দিয়েছি, তাহলে তো ওর এটা তো বেশি হয়ে গেছে না। প্রথমে আমি যখন একটা হাত দিয়ে রেখেছিলাম তখন আমার হাতেও ওকে একটা ফোর্স আপওয়ার্ড ফোর্স দিচ্ছিল, যাতে ওকে বলছিল ব্যালেন্স করার জন্য, তা না হলে এবার তো সিস্টেমটা হয়ে গেছে। এও নামতে চাইছে কিন্তু দুজনের ওয়েটের মধ্যে পার্থক্য আছে, পার্থক্য থাকার জন্য যার ওয়েট বেশি আছে সেই নামবে অ্যাকচুয়ালি। অপরদিকে যেটা হয় না, ওই দড়ি টানাটা নিয়ে যে সমস্ত খেলাগুলো হয়, প্রথমে দুজনেই সমপরিমাণ বল দিয়ে টানছিল, বলে একটা জায়গায় ছিল, তারপরে যে বেশি জোরে টানতে পারবে সেই দিকে চলে যাবে। জাস্ট ওই দড়িটাকে এটাকে অনেক সময় এরকম ভাঙা, এটা খুলে দিয়ে এরকম ভাবে করে দেওয়া হয়, এপাশে একটা রয়েছে এপাশে একটা রয়েছে, সিম্পল জিনিস, মানে এটাই পাশে রয়েছে এটাই পাশে রয়েছে, তো ওদিকে বেশি টান হচ্ছে কারণ কি ওদিকে চলে যাচ্ছে, তার জন্য ভাবা হয়েছে। স্মল এমজি আমরা করি, এটা হচ্ছে ওজন বেশি আছে তার জন্য নিচে নামছে, এটার ক্ষেত্রে কি হবে? ও নিচে নামবে না উপরে উঠবে? উপরে উঠবে, উপরে উঠলে কি সমীকরণ হবে? শুনতে পারলাম mg প্লাস টি। mg কোন দিকে কাজ করছে? নিচের দিকে, ও তো সারা জীবন নিচেই থাকবে। টি উপরের দিকে কাজ করবে, বলে এর 180 ডিগ্রি থাকার জন্য বল তো সারা জীবন বিয়োগ হবে, t মাইনাস mg ইকুয়াল টু হবে। জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করো। তুমি একতলার ছাদে দাঁড়িয়ে রয়েছো, ঠিক আছে, তোমাকে নিচ থেকে একটা বস্তুকে তুলতে দেওয়া হয়েছে, ধরো একটা কি বলবো কোনো একটা ওজন চাপিয়ে দিয়েছি, দড়ি দিয়ে উপরে তুলতে দিয়েছি। হ্যাঁ, আমি একতলার ছাদে রয়েছি, প্রথমে আমি ওটাকে তুলে মোটামুটি 50% বাড়ির তুলে দিয়েছি, আর 50% আমাকে তুলতে হতো, তা আমি ওটাকে তুলে রেখে দিয়েছি। এবার আমি তোমাকে বললাম যে তুমি এসে দড়িটাকে ধরো। এবার দুটো কাজ হতে পারে, হয় যদি ওই বস্তুটার ওজন যদি তোমার প্রযুক্ত বলের চেয়ে বেশি হয়ে যায়, তাহলে বস্তুটা কোন দিকে নামবে? নিচের দিকে নেমে যাবে, মানে যতটা আমি উঠেছিলাম তার চেয়েও নিচে নেমে যাবে। আর দেখা গেল তোমার গায়ের জন্য আমার চেয়েও বেশি আছে, তখন কি করবে? তুমি টেনে ওটাকে উপরে তুলে দেবে। যখনই তুমি টেনে উপরে তুলবে তার মানে তুমি একটা বল প্রয়োগ করছিলে, ভালো করে ভাবো, তুমি একটা বল প্রয়োগ করছিলে, বস্তুটা কি সেই ফোর্সে উঠে যাচ্ছে বা সেই অ্যাক্সেলারেশনে উঠছে? আজকে আমরা ত্বরণ কাকে বলি? ত্বরণ বলি হচ্ছে a ইকুয়াল টু হচ্ছে প্রযুক্ত বল বাই মাস, ঠিক আছে? অ্যাকচুয়ালি প্রযুক্ত বল না, লব্ধি বল বলি আমরা, এটা নিট বল বলে, এফ নিট বলে, অনেক সময় দেখবে এই নিট থাকে, ঠিক আছে? আমরা বলি কি বল বাই ভর করলেই হয়ে যায়, কিন্তু তুমি কি করছিলে? তুমি একটা বল দিচ্ছিলে, তুমি দেখা গেল 10 নিউটন বল প্রয়োগ করছিলে উপরে টানার জন্য, আর বস্তুটার ধরে নিলাম ভর হচ্ছে 1 কেজি, তাহলে আমার ত্বরণ করা উচিত 10 মিটার পার সেকেন্ড স্কয়ার হওয়া উচিত, হওয়া তো উচিত। এটা 10/1 করে দিলে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, কিন্তু বস্তুটার নিচের দিকেও তো টেনে রেখেছিল। জি এর মান যদি 9.8 এর জায়গায় যদি 10 ধরে নিই ক্যালকুলেশনের জন্য, তাহলে বস্তুটার নিচের দিকে ওজন কত ছিল? 10 নিউটনই ছিল। তুমি উপরের দিকে কত প্রয়োগ করছিলে? 10 নিউটনই। বস্তুটা সরবে? সরবে না, অ্যাকচুয়ালি তোমাকে বেশি প্রয়োগ করতে হয়, ঠিক আছে? বস্তুকে যেমন অনেক সময় ছোটবেলায় দেখেছিলে যে কোনো বস্তুকে এখানে লিফটিং করাচ্ছে, মানে কোনো কিছু তোলাচ্ছে, চাঁদের তোলা অনেক সোজা, চাঁদের কি হয়? চাঁদের জিটা কম হয়, ফলে চাঁদে কোনো বস্তুর ওজন কম হয়, তার জন্য যেটা দেখে না চাঁদে লাফ মারা অনেক সোজা, মানে হালকা একটু লাফ মারলে অনেকটা উঁচুতে উঠে যাচ্ছে। কারণটা এখানে, কারণ আমরা উপর দিকে যে বলটা প্রয়োগ করতে চাইছি সেই বলটা পৃথিবীতেও একই থাকছে, শুধুমাত্র পৃথিবী যে বলটা আমাকে আকর্ষণ করছে সেটা চাঁদের তুলনায় অনেক বেশি করছে, তার জন্য আমাকে উঠতে দিচ্ছে। এই হচ্ছে প্রবলেম। এটা দেখে এবার এই দুটো যে ইকুয়েশন পেলাম, কি করবো? কিছুই না,
বাচ্চাদের মতন অপনয়ন করে দেবো, যোগ করে দাও। টিটি কেটে যাচ্ছে, পড়ে থাকছে এমজি মাইনাস এমজি ইকুয়াল টু ক্যাপিটাল এম এ প্লাস স্মল এম। এটা কমন দিলে আসে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু জি, আর এটা আছে ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু এ। তাহলে এ ইকুয়াল টু কত? দুটো ভরের বিয়োগফল বাই ভরের যোগফল ইন্টু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। তবে এটা ভুলে মুখস্থ করবে না, ঠিক আছে? মুখস্থ করতে হবে, মুখস্থ করবে, পরীক্ষা হলে ডাইরেক্ট বসবে, তাহলে ভুল করে চলে এসেছে। একটা জিনিস ভুল করতেই পারে, হচ্ছে এই লাইনটা বোঝার চেষ্টা করো। যার ওজন বেশি আছে সে নিচে নামবে, যার ওজন কম আছে সে উপরে উঠবে। দেখে একটা লাইন বেশি করতে কোনো ক্ষতি নেই, কিন্তু এমন হয়ে যেতে পারে যদি মুখস্থ যদি সঠিক পড়তে হয় তাহলে ঠিক আছে, ভুল হয়ে গেলে গন্ডগোল আছে। 27টা চ্যাপ্টার আছে, প্রতিটা চ্যাপ্টার থেকে 5টা করে হলেও বুঝতেই পারছো 135খানা সূত্র মুখস্থ করতে হবে। চাইলে করতে পারো, 5টার অনেক বেশি আছে, তার জন্য মুখস্থ জিনিস না, এটা এরকম। আর যদি এইটা যদি টিতে বসিয়ে দিই, মানে যে কোনো 1 নং ইকুয়েশনে বসিয়ে দিই, এটাকে আমি কি করলাম, এটাকে 1 নং ইকুয়েশন, এটা 2 নং ইকুয়েশন, আমি 2 নংয়ে বসিয়ে দিলাম, 2 নং। তাহলে টি ইকুয়াল টু কত হবে? স্মল এম এ প্লাস এ স্মল এম জি। এর জায়গায় ভ্যালু বসিয়ে দিই, এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দিই, এম ইন্টু স্মল এম ইন্টু এটা জি প্লাস এম জি। এটা লসাগু টসাগু করে দিলে এটা কাটাকুটি চলে যাবে, হচ্ছে এম কাটাকুটি চলে যাবে, এম স্কয়ার কাটাকুটি এটা পড়ে থাকবে, ঠিক আছে? ওই এম স্কয়ারটা কেটে যাবে, মাইনাস এম স্কয়ার পড়ে থাকবে, এম স্কয়ার জি পড়ে থাকবে, আর এখানেও একটা প্লাস এম স্কয়ার জি পড়ে থাকবে, স্মল এম স্কয়ার। ওদেরও কেটে যাবে, মাইনাসে প্লাস মিলে, তো বেঁচে থাকবে এটা। এখান থেকে একটা পড়ে থাকবে হচ্ছে ক্যাপিটাল এম স্মল এম ইন্টু জি, আর এটা গুণ করলেও লসাগু করলেও ক্যাপিটাল এম স্মল এম ইন্টু জি পড়ে থাকবে, তার জন্য দুগুণ আসছে। এই হচ্ছে এটা, এটা টার্নের ফর্মুলা হচ্ছে এটা, আর অ্যাক্সেলারেশনের ফর্মুলা হচ্ছে এটা। যাই হোক, এবার কি বলা হচ্ছে যে এই সিস্টেমটা যদি একটু আলাদা হয়ে যায়, মানে আগের দিন এটাই করানো হয়েছিল। একটা টেবিল আছে আমার কাছে, তো ভালো টেবিল রাখতে হবে না, নর্মাল, ঠিক আছে? আর পরে ভালো হয়ে যাবে। এখানে একটা কপি কলের সিস্টেম আছে, এখানে একটা ওয়েট ঝোলানো আছে ক্যাপিটাল এম ভরের, আর বাই দেবে অঙ্ক যেগুলো দেবে, অঙ্ক কিন্তু এগুলো দেবে শুধু মান বলে দেবে, হ্যাঁ, বলো 5 কিলো 10 কেজি বলে দেবে, হ্যাঁ। এটা স্মল এম রয়েছে, আমরা জেনারেল ফর্মুলা করছি। তো যদি হয় এখানে কি টি এদিকে কাজ করবে, এদিকে টি এদিকে কাজ করবে, এর এম জি এদিকে নিচে কাজ করবে, এর এম জি এদিকে কাজ করবে, কাজ করা তো উচিত। আর ধরে নিচ্ছি ক্যাপিটাল এম ইজ গ্রেটার দেন টু স্মল এম, তাহলে নিচের দিকেই নামবে, এ ত্বরণ নিয়ে আর এ ত্বরণ নিয়ে যাবে। তাহলে গতির সমীকরণগুলো কি হবে সেটা আমাকে বের করতে হবে, মানে রিলেশনগুলো কি হবে। বেসিক ব্যাপার আগে একটার মতন, ক্যাপিটাল এম বড় নিচে নামছে, তাহলে কি হবে? ক্যাপিটাল এম জি মাইনাস টি ইকুয়াল টু ক্যাপিটাল এম এ। ওটার জন্য কি হবে? ছোটটার জন্য টি তে টানছে, টি মাইনাস এম জি ইকুয়াল টু এম এ, তাই তো? হ্যাঁ কি না? তাই তো? কার্যহীন বল কাকে বলে? অন্য টপিক, ছোটবেলায় পড়েছিলাম। কার্যহীন বল কাকে বলে? কার্যকরী বল, যেটা বলটা প্রয়োগ করার পরে বস্তু অবস্থা পরিবর্তন করে। ধরে নিলাম এই একটা বস্তু রয়েছে, ঠিক আছে? বস্তুটার সরণ হচ্ছে এদিকে, আর বল আমি যদি এদিকে প্রয়োগ করি বা উল্টো দিকেও প্রয়োগ করতাম, যে কোনো পারপেন্ডিকুলারলি করলাম, মধ্যবর্তী কোণ যদি 90 হয়, মানে এটা যদি ফোর্স হয়, এটা যদি সরণ হয়, ওয়ার্ক ডান শেখা হবে। ওয়ার্ক হচ্ছে এফ এস কস থিটা, মানে এফ ডট এস থাকে। কস 90 কত হয়? তাহলে কার্য কত করতে হয়? 0 হয়ে যায়। তাহলে আমাকে কোনো কার্য করতে হচ্ছে না। এক্ষেত্রে ভালো করে দেখা যায় বস্তুর ওজনটা কোন দিকে কাজ করে? নিচের দিকে। আর বস্তুটার সরণ কোন দিকে হবে? মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি না? সরণ কি হবে? ওদিকে বেরিয়ে যাবে। বস্তুটার ওজন তো কি হবে? পৃথিবীতে সারা জীবন নিচের দিকে টানবে, ওর তো কোনো আলাদা ব্যাপার নেই। তাহলে বস্তুটার ওজন এবং সরণ পরস্পর লম্ব, 90 ডিগ্রিতে অ্যাক্ট হচ্ছে। তার জন্য কি হচ্ছে? এটার এমজি কোনো কাজ করবে? এমজি থাকাও যায় না থাকাও যায়, বোঝা গেল না? ব্যাপারটা হলো যেহেতু এখানকার এমজিটা যেভাবে অ্যাক্ট হচ্ছে, সরণের সঙ্গে এমজি অ্যাক্ট হচ্ছে কি হবে? 90 ডিগ্রিতে অ্যাক্ট হচ্ছে। এক্ষেত্রে সরণ কি হচ্ছে? নিচের দিকেই নামছে, এমজিও নিচে আছে, 0 ডিগ্রিতে অ্যাক্ট হচ্ছে। অন্য যে কোনো আগেরটা কি কপি কলে যেটা উপরে উঠছিল 180 ডিগ্রিতে অ্যাক্ট হচ্ছে, বাট 0 ধরছে না, কার্য তো 0 হচ্ছে না, বাট এই ক্ষেত্রে কার্য 0 হয়ে যাচ্ছে। কার্য যদি 0 হয়ে যায় সেটা রাখার না রাখাতে একই ব্যাপার না? ও তো আলটিমেটলি কত দেবে? ওই ফোর্সটার জন্য কত দেবে? কার্য 0ই দেবে, তার জন্য বাদ চলে গেল। তাহলে আমার কি হলো? টি ইকুয়াল টু এম এ, টান পেরিয়ে গেল, এখানে বসিয়ে দিচ্ছি
এম জি মাইনাস স্মল এম এ ইকুয়াল টু ক্যাপিটাল এম এ, ঠিকঠাক করে বসালে হয়ে যাচ্ছে ক্যাপিটাল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু জি। তরণটা হচ্ছে এটা, ওই পাশে নিয়ে গিয়ে কমন নিলাম এ, ডিভাইড করে দিলাম, হয়ে গেল? অবশ্যই। এখানে কি করলাম, লিফট রাখলাম, একজনকে লিফটের মধ্যে একজনকে বসিয়ে দিলাম, মানে দাঁড়িয়ে রয়েছে বেসিক্যালি। তো বলা হচ্ছে বস্তুটার ভর হচ্ছে স্মল এম, তাহলে ওজন কত, এমজি নিচের দিকে অ্যাক্ট হবে। এবার উপরে একটা প্রতিক্রিয়া বল স্মল এন অ্যাক্ট হবে, কারণ কি কোনো বস্তু যদি দাঁড়িয়ে থাকে তাহলে তার একটা প্রতিক্রিয়া বল অবশ্যই থাকবে। সে যদি কোনো কিছু ফ্লোরকে টাচ করে দেয়, না টাচ করলে আলাদা ব্যাপার, যদি জিনিসটাকে হাওয়ায় ভাসতো তাহলে তার কোনো প্রতিক্রিয়া বল হতো না, কারণ কি অবাধে পতনশীল বস্তুর ওজন শূন্য হয়। এটা ছোটবেলায় ছিল, বড়বেলাতেও আছে। যাই হোক, ফার্স্ট কেস কি, লিফটটা নিচের দিকে নামছে, 1 নম্বর কেস লিখলাম, নিচে দিলাম, এ ত্বরণে নিচে নামছে। কপিকলের মতনই হবে, যে বস্তু নিচে নামবে, লিফটে গেল তাহলে লিফটটা যখন নামছে মানলাম মানে যে ব্যক্তিটা রয়েছে তার একটা ওয়েট রয়েছে, লিফটের একটা সেলফ ওয়েট রয়েছে, তো ওটা তো অ্যাকচুয়ালি বায়ুমণ্ডলের ফ্লোট অবস্থাতেই রয়েছে না এটা অত দূরে ভাবছি না, লিফটের ওয়েট আছে কি আছে না সেটা নিয়ে আমাদের ভাবনা নেই, আমার হচ্ছে ব্যক্তিটার কি হচ্ছে। লিফটের ওয়েটটা অ্যাকচুয়ালি আমাদের ব্যক্তির ওয়েটের থেকে বেশি হবে, অবশ্যই বেশি হবে। তাহলে তো ওটা কনসিডার করা উচিত। কনসিডার করছি না, কারণ কি যদি কনসিডার করিও তাহলে একসঙ্গে সবকিছু পরিবর্তন হবে। আজকে আমরা দেখছি যে আজকে আমার ওয়েটের কি পরিবর্তন হচ্ছে, শুধু আমার জন্য দেখছি, কারণ দুটোই আপেক্ষিক হয়ে যাবে, বিয়োগ করে তো কেটেই যাবে না। তাহলে সেই হিসাবে আমি যদি দেখি কোনো বস্তু যদি নিচের দিকে নামে তাহলে তার ওজন বেশি হয়, মানে হচ্ছে এমজিটা বেশি, তার উপর দিকে কত বল প্রয়োগ করছে, এন কাজ করছে, ইকুয়াল টু এম এ হওয়া উচিত। এটা 1 নম্বর কেস। 1 নম্বর কেসে কি হচ্ছে, যখন নিচে নামছে কোনো বস্তু যদি নিচের দিকে নামে তাহলে তার ওজন বেশি, উপরে উঠলে তার উপরে যে টানটা আছে সেটা বেশি। আমরা তাই দেখেছি কপিকলে কি দেখলাম, কোনো বস্তু যদি ক্যাপিটাল এম ভরটা নিচে নামছে, তার মানে ক্যাপিটাল এম জি মাইনাস টি ইকুয়াল টু এম এ করেছিল, এখানে টি এর জায়গায় কি আছে, এন, কারণ প্রতিক্রিয়া বলটা কমতে আরম্ভ করবে। তাহলে এন ইকুয়াল টু কত, এন ইকুয়াল টু যদি একটু সাজিয়ে লেখা হয় তাহলে হচ্ছে জি মাইনাস, তাই হচ্ছে এন ইকুয়াল টু জি মাইনাস। এবার বেসিক্যালি ভাবো তোমার ওজন কত, ওজন বোঝা হচ্ছে ক্যাপিটাল এমজি হচ্ছে ওজন বোঝায়, এক্ষেত্রে কি বোঝাচ্ছে এমজি মাইনাস এম এ। এবার কিছু না কিছু ত্বরণ নিয়ে তো নিচে নামবে, যদি নিচের দিকে নামতে লাগে তাহলে কি হবে, তোমার ওজনটা কম মনে হবে, তো ওজন তো কম মনে হচ্ছে, কারণ কি আগে আমাকে আজকে ভর ধরলাম, আমার ভর যা ইচ্ছে থাকুক না কেন, আজকে আমার ভর ধরলাম 50 রয়েছে, 50 কেজি রয়েছে, আর জি রয়েছে 10, তাহলে মাল্টিপ্লাই করলে 500 নিউটন আসা উচিত ছিল। কিন্তু এর ভ্যালু যদি 1ও হয় 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, তাহলে গুণ হবে কত, 50 ইন্টু 10 মাইনাস 1, মানে 9 দিয়ে গুণ হবে, মানে 450 চলে আসবে, 450 নিউটন। আগে আমি ফিল করছিলাম 500 নিউটন ফিল করছিলাম, এখন আমি 450 নিউটন ফিল করছি, এই 50 নিউটন কম ফিল করছি, তো তাহলে নিজেকে কি হালকা মনে হওয়া শুরু করবে, যেটা যেন নাগরদোলনা যখন ঘোরানো হয় নিচে নামানো হয় তখন হালকা মনে হয়। এবার লিফটে কোনোদিন এটা মনে হয় না কেন, ক্যালকুলেশন তো করে দিলাম, কজনের মনে হচ্ছে যাদের যাদের ফ্ল্যাটে লিফট আছে বা কোনো জায়গায় লিফটে যাওয়া হয়েছে, মনে হচ্ছে এটা কোনোদিন যে প্রচন্ড হালকা হয়ে গেছে, মনে হয়? হয় না, আচ্ছা হয় না, কারণ কি এর ভ্যালুটা খুব কম থাকে, ত্বরণ খুবই কম থাকে। না হলে একটা প্রত্যেক প্লেয়ারে অ্যাকচুয়ালি শুধুটা প্রত্যেকের সমান পরিমাণ প্রতিক্রিয়া হবে, তাহলে তো এন আর এন ইকুয়াল না না ইকুয়াল হবে না তো কোনোদিন, ইকুয়াল তখনই হবে যখন স্থির থাকবে, যখন ত্বরণ থাকবে না। এবার সেক্ষেত্রে এর মানটা কম হলে আমরা এর মান এতটাই কম, জি এর মান হচ্ছে পার সেকেন্ডে 9.8 লিটার, ঠিক আছে, মানে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এতটা উচ্চ। এর মান দেখা গেল 1 কি 0.1ও নেই, এতটা কম, যেটা বিয়োগ করলে খুব একটা পার্থক্য বোঝা যাবে না। আর দ্বিতীয়ত প্রবলেমটা কি হয়, কোনো লিফট যখন আমরা উঠি, আজ ধরে নিলাম আমি 1 তলা থেকে 3 তলায় যাব, ধরে নিলাম নিচে গ্রাউন্ড ফ্লোরে রয়েছে, 3 তলায় আমি যাব, উচ্চতাটা কত হওয়া উচিত, 30 টু 32 ফুটের হওয়া উচিত, 30 টু 32 ফুট মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 9 মিটারের উচ্চতা হওয়া উচিত। 9 মিটারে একটু কম করো, ক্যালকুলেট করে দেখো 3.4 হয় একটা, তা 9 মিটারে এটা যেতে আমাকে কত টাইম লাগছে, কেউ লিফটে যারা যারা উঠেছে তারা ভালো বলতে পারবে, তোমাদের ফ্লোর কত ফ্লোরে, হ্যাঁ 3rd ফ্লোরে, মানে 1 তলা থেকে যখন 3 তলায় ওঠে কত টাইম লাগে, কত সেকেন্ড অ্যাপ্রক্সিমেটলি টাইম লাগে লিফটের সুইচটা ক্লিক করার পরে উঠতে, 5 থেকে 60 সেকেন্ড টাইম লাগে, মানে হচ্ছে 5 থেকে 7 সেকেন্ডে কতটা দূরত্ব যাচ্ছ, মাত্র 9 মিটারও না, ফ্ল্যাটে আর একটু কমও থাকে, আমি ধরে নিচ্ছি তাহলে 5 সেকেন্ডে 1.1 মিটার বা 1.2 মিটার ডিসটেন্স যাচ্ছি 5 সেকেন্ডে, সেখানে এটা 9.8 হয়ে গেছে না, এই উচ্চ ভ্যালুর জন্য খুব একটা পার্থক্য আসে না, তার জন্য প্রথমে যখন চালু স্টার্ট হয় তখন কিছুটা ফিল করতে পারো, বাট এতটাই কম বিয়োগ হয়েছে সেটা আমাদের কোনো ম্যাটার করে। তো তার জন্য বলা হচ্ছে এন ইকুয়াল টু, এটা হচ্ছে আমাদের ওজনটা হ্রাস পাচ্ছে, কিছুটা হ্রাস পাচ্ছে, কিন্তু যদি সেকেন্ড কেসে আমরা যদি উপরের দিকে লিফটটা চলতে আরম্ভ করি, তুমি তো অবশ্যই উপরে ওঠার, তোমাকে যেটা বলা হচ্ছে নিচে নামার জন্য বলা হবে। 2 নম্বর কেস, এই ত্বরণ নিয়ে উপরে উঠছে, ঠিক আছে,
তাহলে এখান থেকে কি হবে n মাইনাস এম জি ইকুয়াল টু এম এ হওয়া উচিত, কারণ উপরে উঠছে, উপরটা বেশি আছে, যেদিকে যাবে সেদিকটা বেশি আছে, উপরটা আছে n বেশি আছে, n মাইনাস এম জি ইকুয়াল টু এম এ, তাহলে n ইকুয়াল টু এম ইন্টু জি প্লাস এ। নিজেকে ভারী মনে হতে আরম্ভ করবে সামান্য, কিন্তু এটা যদি খুব ফাস্ট হতে আরম্ভ করে তাহলে প্রবলেম শুরু হবে। কে কে নিকো পার্কে ঘুরতে গেছে, রোলার কোস্টারে কে কে চলেছে? দুঃখের বিষয় লকডাউন পিরিয়ড চলছে তাই বলতেও পারবো না, রোলার কোস্টারে কোনোদিনও চলবে, যেটা এরকম ভাবে উঠে ডাইরেক্ট নেমে যায়, ওটাতে মানুষ সাথে চিল্লায় কেন? টাকা দিয়েছে বলে? বেসিক্যালি টাকা দিয়েছি না চিল্লালে হবে কি, তাই না? তা না। কারণটা হচ্ছে হলো যখন এরকম ভাবে উপরে উঠছে, এরকম ডাইরেক্ট উপরে উঠছে, তা যখন উপরে উঠছে তখন কি হবে, নিজেকে ভারী মনে হবে। উপরে নামলে আর এর মান তো যথেষ্ট বেশি হবে, খুব ফাস্ট নামে ওটা, যথেষ্ট হালকা মনে হবে। এই যে চেঞ্জ হবে, এই যে অ্যাড্রিনালিন রাশটা হবে, মানে তুমি কখনো নিজেকে ভারী মনে করবে, কখনো হালকা মনে করবে। না ওটা তো পরের ব্যাপার, আলফা গেটারদের জি ওটা পরে, প্রচুর ওটা হলে এখন এদিকে ছাদে গিয়ে ধাক্কা খাবো আমি, দেখাচ্ছি। প্রথমে তো নর্মালি খাই না, আসছে আসছে ছাদে গিয়ে ধাক্কা খেতে হবে বলছি তো। তো প্রথমে রোলার কোস্টার অতটা করে না, তাহলে বাঁচবে না মানুষ। তো এই দুটোর জন্য আমাকে কখনো ওজন বেশি মনে হবে, কখনো ওজন কম মনে হবে। এই যে ওজন বেশি কমের জন্য কি হবে, শরীরটা কখনো ভারী হবে, কখনো হালকা হয়ে যাবে। তার জন্য আমাদের অ্যাড্রিনালিনের হ্রাস ঘটে, চিল্লাতে পারে কেউ, কেউ প্রচন্ড ভয় পেয়ে যেতে পারে, কারণ কারো যদি পেট খালি লাগে তাহলে তো সে ভয়ই পাবে না, মানে নিজেকে হঠাৎ করে হালকা মনে হচ্ছে, এতটা হালকা যে পেটে মনে হচ্ছে নারী ভুড়িকে কম হচ্ছে। বেসিক্যালি নাগরদোলনা চললে এই ফিলিংসটা আসবে সবার, মনে হয় যে পেটটা আর কিছু নেই আমার, মানে এক্ষুনি তো অনেকে বমিও করে দেয়। এবার এটা পাওয়ার জন্য কেউ যদি প্রচুর টাকা থাকে, যেমন ওর হবে এককালে, যখন দুবাই যেতে হবে, দুবাইতে বর্তমান দিনে না না বর্তমান দিনে দুবাইতে ফারারি ওয়ার্ল্ড বলে একটা আছে, ওর সবচেয়ে হাই স্পিডের রোলার কোস্টার, সবচেয়ে হাই স্পিড। তো ওটার কিছু না বাড়ি গিয়ে ভিডিও দেখে নিলেই হয়ে যাবে কত স্পিড এবং লোকের এক্সপ্রেশন কীরকম হয়। এবং এই যে পার্কগুলো তৈরি করে না, অ্যামিউজমেন্ট পার্কগুলোতে, সেগুলোতে অনেক ধরনের রাইড থাকে, যেরকম হঠাৎ করে উপরে উঠিয়ে ডাইরেক্ট ফেলে দেয়, দেখে থাকবে একটা গোলের মধ্যে এরকমভাবে উপরে ওঠে, ওর থেকে ফেলে দেয় এরকম, এরকম বিভিন্ন ধরনের যেগুলো থাকে না, সেগুলোর কারণটাই এটা যে এই ত্বরণের উপর ভিত্তি করে সবকিছু চেঞ্জ হতে হবে। মানে ঊর্ধ্বমুখীভাবে এই ব্যাপারটা যদি মানে সরলরেখা বরাবর এই জিনিসটাকে তাহলে সেম জিনিস হবে। সরলরেখা বরাবর তো ওজন তো নিচের দিকে কাজ করছে, আমি সামনের দিকে সরানো হচ্ছে, কার্যহীন ভাবে বসে থাকবে, আচ্ছা তার জন্য হবে না, তার জন্য ওটা হবে না, তার জন্য কাট করা থাকবে সবসময়। আর তাছাড়াও বড় কথা যে অ্যাস্ট্রোনটরা যখন ধরো আজকে যদি ধরে নিই আজকে কি বলবো মহাকাশে যেতে হবে, তো তখন কি করতে হয়, মহাকাশচারীদেরকে যখন ট্রেনিং দেওয়া হয় তখন জল নিচে ট্রেনিং দেওয়া হয়। মানে নাসার কাছে প্রচুর বড় সুইমিং পুল আছে, মানে যার ডেপথই 6 থেকে 7 তলা বাড়ির সমান, এত গভীরতা। কারণ কি গভীরতা বাড়লে চাপ বাড়ে, ওই উচ্চ চাপেও কাজ করতে পারে কিনা বা শরীর নিতে পারে কিনা সেটা আগে দেখা হয়। তার কারণ কি আজকে কোনো রকেটের এই এর মানটা কত হয় আন্দাজ আছে, 5G 6G 7G হয়ে যায়। তার মানে নিজের ওজনটাকে আমি 7-8 গুণ বেশি ফিল করতে আরম্ভ করবো। এবার ভালো করে দেখা যায় 7-8 গুণ বেশি ফিল করা মানেটা কি, মানে মিনিংটা কি দাঁড়াচ্ছে এখানে। আজকে কারোর ওজন যদি 50 কেজি হয়, সে যদি 50 কেজি ফিল করতে আরম্ভ করে, 8 গুণ হয়ে যাওয়া মানে তার ওজন 400 কেজি হয়ে যাবে। 400 কেজি হয়ে যাওয়া মানে কি, মনে হবে তার বুকের উপর 350 কেজি ওজনের কোনো কিছু চাপিয়ে দিয়ে রেখে দিয়েছে, তাহলে তুমি নিঃশ্বাস নিতে পারবে না। এই যে ফিলিংসটা, এটা কয় যারা ফাইটার জেট চালায় তাদের সব কিছু কারণ ফাইটার জেট যখন একেবারে ডাইরেক্ট উপরে উঠে যাবে তখন এত ফাস্ট ওঠে যে এটা ভ্যারি করতে আরম্ভ করবে, আবার যখন নিচে নামতে আরম্ভ করবে তখন এটা করতে আরম্ভ করবে। তাহলে ওদেরকে ট্রেনিংটা দেওয়া হবে অনেক জি যাতে সহ্য করতে পারে, মিনিমাম 4G 5Gর উপর সহ্য করতে পারে। স্পেসে গেলে প্রচুর জি সহ্য করতে হবে, কারণ ওর অ্যাক্সিলারেশন বেশি যদি না থাকে ও জীবনে উঠতে পারবে না, রকেটে উঠতে পারবে না। তাহলে এত উচ্চ সহ্য করতে হয়। এটা হচ্ছে আমাদের বেসিক দুটো কেস, উপরে উঠবো বা নিচে নামবো। এবার যেটা এতক্ষণ ধরে বলা হচ্ছে যে আজকে হঠাৎ করে মনে হলো যে চলো আজকে স্পিডটা বাড়িয়ে দিই, স্পিড মানে অ্যাক্সিলারেশন বাড়িয়ে, ঠিক আছে। যদি এরকম হয় এই কেসটা নিচে নামছে, হ্যাঁ নিচে নামছে অবশ্যই, উপরে উঠলে কোনো কিছু হবে না। তুমি যত উপরে উঠবে তত কি হবে, নিজেকে ভারী মনে হতে পারো তুমি, কিন্তু নিজেকে হালকা মনে হতে পারো না। কিন্তু যদি ইফ A = G হয়, যখন নিচের দিকে নামছো, যখন তুমি নিচে নামছো তখন যদি তোমার ত্বরণটা অভিকর্ষজ ত্বরণের সমান হয় তাহলে কি ঘটবে, তাহলে n = কত হবে, 0 হবে, যেটাকে বলে ভারহীনতা বা ওয়েটলেস। মানে আমার ওজন কত মনে করবো আমি, 0, মানে আমি ভাসতে আরম্ভ করবো, অ্যাকচুয়ালি ভাসতে আরম্ভ করবে। কারণ কি তোমার ওজন 0 হয়ে বসে রয়েছে। যদি 0 হয়, ওজন 0 হয় মানেটা কি, আমার কোনো প্রতিক্রিয়া নেই। প্রতিক্রিয়া নেই মানে আমার কোনো ক্রিয়া নেই। এন মানে কি প্রতিক্রিয়া, তো প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বল 0 কখন হবে, যখন ক্রিয়া 0 হয়ে যাবে। নাহলে নিউটনকে মান্যতা দেওয়া হচ্ছে না। ক্রিয়া 0 হয়ে যাওয়া মানে কি, আমি কি কোনো জিনিসের উপর টাচ করে আছি, আজকে আমি দাঁড়িয়ে আছি মানে কি আমার তো ক্রিয়া আছে, বাট আমি যদি না টাচ করে থাকি তাহলে আমার ক্রিয়া 0 হবে, তাহলে আমি অ্যাকচুয়ালি ভাসছি।
মানে তুমি মাঝখানে ভাসতে আরম্ভ করবে না। আরো ইচ্ছা হলো তোমার ইফ এ ইজ গ্রেটার দেন টু জি, যদি তার জি এর চেয়েও বেশি তরণ নিয়ে নামতে আরম্ভ করে দাও, প্রত্যেকে প্রচন্ড তাড়াতাড়ি নামতে আরম্ভ করে দাও, তাহলে কি হবে? তাহলে n ইকুয়াল টু মাইনাস, দেখো এর মান তো বড় হবে না, মাইনাস চলে মাইনাস জি মাইনাস এ থাকবে বা উল্টো এ মাইনাস জি, তাহলে কি হচ্ছে মাইনাসে চলে আসছে, তাহলে এটাকে ঘুরিয়ে দিতে হবে, কারণ জি মাইনাস এ করে তো মাইনাসে আসা, তাহলে আমি কি করলাম কি এ মাইনাস জি করলাম যাতে এই রাশিটা প্লাসে আসবে, তার আগে একটা মাইনাস। মাইনাস চিহ্নের অর্থ কি? মাইনাস চিহ্নের অর্থ কি যে তোমার প্রতিক্রিয়া যেদিকে ছিল তার ঠিক উল্টো দিকে হয়ে গেছে। আগে প্রতিক্রিয়া কোন দিকে ছিল? উপরের দিকে, কারণ কি ক্রিয়া আমার নিচের দিকে ছিল। এখন মাইনাস মানে কি? প্রতিক্রিয়া কোন দিকে? নিচের দিকে, তার মানে ক্রিয়া কোন দিকে হচ্ছে? মানে ডাইরেক্ট কি হবে? আমি ছাদে গিয়ে এরকম ভাবে থাকবো, ভদ্রভাবে পাটা এরকমভাবে দিয়ে থাকতে হবে না, হঠাৎ করে গিয়ে ছাদে গিয়ে একটা ধাক্কা খাবো, ওখানে আটকে যাবো। ঠিক আছে, বোঝা গেল কি? যে কি হবে, এন এর মান যদি অ্যাক্সিলারেশন যদি এতটাই হাই হয়ে যায় যে জি এর চেয়েও বেশি হয়ে যায়, নিচের দিকে নামতে, তাহলে আমি ডাইরেক্ট উপরে গিয়ে ধাক্কা খাবো। রকেট যখন চলে তখন আলফা গ্রেটার দেন জি আছে। এদিকে দেখো, এখানে কি বলছে, কপিকল সিস্টেমটাকে তুমি লিফটের ভিতর ঢুকিয়ে দাও এবং লিফটটা নিচের দিকে নামছে, তাহলে কি হবে? প্রথমত লিফট আলাদা করে পড়েছি, কপিকলকে পড়েছি, এবার কি আছে লিফটের মধ্যে কপিকল লাগিয়ে দিয়েছি, কি হবে? যে করেছে সে জানে, ধরি আমি করেছি, মানে আমার তো ইচ্ছাও নেই এটা করা, তাহলে আমাকে কেন জিজ্ঞেস করছেন? ওরকম অ্যাটিটিউড দিতে হবে। যাই হোক, এর ওজন কত হবে? এমজি হবে। কিন্তু ভাবো আজকে কোনো বস্তুকে পৃথিবী কত টানছে? জিতে টানছে, তুমি সেদিকে বস্তুটাকে ঠেলে দিচ্ছ, তাহলে দুজনের আপেক্ষিক বেগ বা ত্বরণ কি হবে? বিয়োগ হয় না? আজকে দুটো ট্রেন যদি একই দিকে যায়, দুটো ট্রেন যদি একই দিকে যায়, তাহলে তাদের বেগটা কত হবে? অ্যাকচুয়ালি তাদের বিয়োগফল হবে, তাদের আপেক্ষিক বেগ তো বিয়োগফল হিসেবে কাজ করবে, কিন্তু যদি বিপরীত দিকে যায় তাহলে মাইনাস অফ মাইনাস হয়ে যাবে, মানে যোগ হয়ে যাবে অ্যাকচুয়ালি। তেমনি আজকে ই কোন দিকে কাজ করছে? গ্র্যাভিটেশনাল নিচের দিকে কাজ করছে, ওর নাম ছিল তো নিচের দিকে, মানে আজকে লিফটটাও তো সাহায্য করছে নিচের দিকে নামাতেই, তাহলে বস্তুটার যে ইটা হবে সেটা হবে এম জি ড্যাশ হয়ে যাবে, এম জি এর হবে না। এটার ক্ষেত্রে কত হবে? মানে পরিবর্তিত তাই। হ্যাঁ, জি ড্যাশ ইকুয়াল টু কত হবে? জি ড্যাশ ইকুয়াল টু হবে জি মাইনাস, কারণ কি ধরে নিলাম জি এর ভ্যালু 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, ধরে নিলাম 10 মিটার পার সেকেন্ড স্কয়ারের নিচে টানার কথা, তুমি উপর দিয়েও তো সাহায্য করেছো না, 1 মিটার বা 2 মিটার বা 3 মিটার যাই দিই নি না এর মান, সেটা তো সাহায্য করছো, তাহলে অ্যাকচুয়ালি কতটা টানছে? কমে যাচ্ছে না কিছুটা? যেটা কমে যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি তো ওটা তো ঋণাত্মক, মানে মন্দন হচ্ছে, মানে জি মাইনাস অফ মাইনাস এ হচ্ছে। অ্যাকচুয়ালি মন্দ হয় না, উপর থেকে কোনো বস্তু নিচে নামলে সেটা ত্বরণ। হ্যাঁ সেক্ষেত্রে ধরো কিন্তু আমরা যেখানে টান না এক্ষেত্রে দেখো ওজনটা কত হবে? এম জি তো আর থাকতে পারছে না, ওটা পরিবর্তিত হচ্ছে সেটা তো বুঝতে হবে। কারণ এই সিস্টেমের মধ্যে গ্র্যাভিটিটা আলাদাভাবে কাজ করতে আরম্ভ করে দিয়েছে, জি আলাদাভাবে কাজ করতে আরম্ভ করে দিয়েছে, সেটাকে বলা হচ্ছে দুজনের বিয়োগফল হিসেবে কাজ করছে। তাহলে এর জন্য কি হবে? এম জি ড্যাশ মাইনাস টি ইকুয়াল টু এম এ, আর হবে টি মাইনাস এম জি ড্যাশ ইকুয়াল টু এম এ। বেসিক্যালি একই ফর্মুলা বেরাবে, শুধু ওই কি বেরিয়েছিল আমাদের? ত্বরণ বেরিয়েছিল, হ্যাঁ এ বেরিয়েছিল হচ্ছে কি ক্যাপিটাল এম মাইনাস স্মল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু জি বেরিয়েছিল, এক্ষেত্রে জি ড্যাশ হবে, আর টি বেরাবে কত? 2m ইন্টু স্মল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু জি ড্যাশ। আগের মতনই হবে, শুধু জিটা এখন চেঞ্জ হয়ে গেছে, আগে যেটা 9.8 ধরো জি প্লাস এ জি মাইনাস এর দুটো মধ্যে ব্যাপারটা ওঠা না হবে। জি প্লাস, হ্যাঁ এবার যদি উপরে উঠতে আরম্ভ করে, পুরো সিস্টেমটা উপরে উঠতে আরম্ভ করে দিয়েছে, তাহলে কি হবে? তখন মাইনাস মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, সেটা আছে। কারণ ত্বরণ কি আছে? পৃথিবী কোন ত্বরণে নামছে? পৃথিবীর ত্বরণটা ডাউনওয়ার্ড রয়েছে, আজকে যদি লিফটের ত্বরণটাও ডাউনওয়ার্ড থাকে, নিম্নমুখী থাকে, তাহলে আপেক্ষিক ত্বরণ কত হবে? কারণ রিলেটিভ নিয়ে কাজ হবে না সবসময়, তখন তো মানে ত্বরণ লিফটের ত্বরণটা নিচেই কাজ করে, নিচেই কাজ করছে, তার জন্য মাইনাস হচ্ছে না। রিলেটিভ মোশন যেটা মানে আপেক্ষিক গতিবেগ, আপেক্ষিক গতিবেগ কি হয়? দেখতে হয় একজনের সাপেক্ষে আরেকজনের গতিবেগকে দেখতে হয় আমার। আজকে দুটো বস্তু সমান দিকে যাচ্ছে, দুটো ট্রেন পাশাপাশি দিয়ে যাচ্ছে, তাহলে ট্রেনের দুটো আপেক্ষিক গতিবেগ কি করবে? বিয়োগ করি না যোগ করি? কনফিডেন্স আনা দরকার না, মানে এমন ভাবে বলা হচ্ছে যেন না হলে তো যোগই বলে দেবো, এরকম না, বিয়োগ করি। কারণ কি এটাই দেখা যায়, দুটো ট্রেন যদি পাশাপাশি চলে যায়, যখন ট্রেনে জার্নি করা হয়েছিল যে দুটো ট্রেনের মধ্যে কিন্তু একটা অপরকে যে ক্রস করে যাচ্ছে সেটা অনেক টাইম নিচ্ছে, কিন্তু যদি বিপরীত দিকে চলে যায় ওপাশে কাউকে দেখাই যায় না, ট্রেনে কাউকে দেখা যায় না, এত ফাস্ট চলে যায়। কারণ কি আমি এদিকে যাচ্ছি, ট্রেনটা এদিকে, মানে আমার ট্রেনটা এদিকে যাচ্ছে, অপর ট্রেনটা এদিকে যাচ্ছে, তাহলে ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি দুজনের বেগ হারে চেঞ্জ হতে আরম্ভ করছে,
মানে যে দূরত্বটা অতিক্রম করছে একে অপরের থেকে, সেটা কি দুজনের বেগের যোগফল হারে চেঞ্জ করতে আরম্ভ করছে, টাইম ইন্টু বেগের যোগফল। আপেক্ষিক গতিবেগ এইভাবে কাজ করে। এক্ষেত্রে কি হচ্ছে, আপেক্ষিক ত্বরণও একইভাবে কাজ করবে, আপেক্ষিক জিনিস তো, তাহলে এও ডাউন হচ্ছে, ত্বরণও ডাউন হবে, তো কাজ করতে আরম্ভ করবে। বোঝা গেল তো? এবার চাইলে এটাকে কেউ উপরের দিকে নিতে পারে, উপরের দিকে নিতে পারলে জি প্লাস এ হবে। বেসিক্যালি এটার জন্য কোনো আলাদা করে ফর্মুলা না, এটা এইটুকু বুঝতে হবে। কারণ যদি অঙ্ক দিয়ে দেয়, কারণ অঙ্ক আমাদের কিভাবে আসতে পারে, হয় ডাইরেক্ট লিফট দিয়ে দিতে পারে, বলে দিল লিফটে একটা ব্যক্তির ওজন হচ্ছে এত, লিফটে এত ত্বরণ দিয়ে উপরে উঠছে বা নিচে নামছে, ব্যক্তির এখন কত ওজন ফিল করবে বা আপাত ওজন কত হবে এটা বলতে পারে। পুলি সিস্টেম দিয়ে বলতে পারে এই দড়ির টান কত আছে বা ত্বরণ কত আছে। তার চেয়েও বাজে সিস্টেম, চলো এখানে দিয়ে দাও। আরও বাজে সিস্টেম আছে, নততল দিয়ে দাও এর মধ্যে একটা। এবার আরো কিছু খিচুড়ি করতে চাইলে বলবে দর্শককে এখানে দাঁড় করাবো না, বাইরে দাঁড় করাবো।